এই প্রেসের সামনেই আমি একটা কথা বলেছিলাম যে সিবিআই আবার একবার সুযোগ পেল প্রমাণ করার যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে। এ কথা বলতে হয়েছিল সেদিন এই কারণ সারদা নারদা থেকে শুরু করে স্কুলের এই যে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে এই যত ব্যাপারে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, দেখা গেছে প্রথম দিকে একটা হইচই করেছে বটে, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে মূল আসামিদের ধরার প্রশ্ন, সেইখানে কোথাও যেন একটা ভেতরে বোঝাপড়া হয়ে যাচ্ছে। খুব হাস্যস্কর একটা জায়গায় সিবিআই নিজেকে প্রতিস্থাপন করলো আবার একবার। আমার মতে চন্দ্রচূড় আদালত অবমাননা করেছে। যখন হাইকোর্ট একটা মামলা শুনানি করেছে এবং সুনির্দিষ্ট রায় দিয়েছে, তখন সুপ্রিম কোর্টের এই ধরনের ইন্টারভেনশনই কাঙ্ক্ষিত ছিল না। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে আর.জি. করের ঘটনার পরে যেখানে আমরা আশা করেছিলাম যে পুলিশ নিরপেক্ষভাবে অ্যাটলিস্ট তদন্ত করবে, যারা ব্যর্থ হয়েছে এই ধরনের অপরাধ সংগঠিত হওয়া থেকে প্রিভেন্ট করতে, তারা শুরু থেকেই আমাদের সন্দেহ দানা বাঁধতে শুরু করলো সাধারণ মানুষের, যে পুলিশ তদন্তকে প্রভাবিত করছে এবং মিসডিরেক্টেড করছে, তথ্য নথি নষ্ট করা হচ্ছে, সেই অভিযোগ উঠল। দ্রুততার সঙ্গে দাহ করা হলো, পোস্টমর্টম করা হলো সন্ধ্যের পরে। পোস্টমর্টমের সময় কনসেন্ট দিচ্ছে কারা, দাহ করার সময় কারা সই করছে, একগুচ্ছ অভিযোগ। এই যখন অভিযোগ নিয়ে আমরা মামলা করলাম, আমার মনে আছে দ্রুততার সঙ্গে এই হাইকোর্ট কগনিজেন্স নিয়ে বললেন যে সেকেন্ড হাফের মধ্যে আপনি কেস ডায়েরি নিয়ে আসুন। কেস ডায়েরি দিকে কোর্টে তার নিজের ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছেন এবং খুব স্বাভাবিক কারণেই আরেকটি তদন্তকারী সংস্থা সিবিআই তাকে নির্দেশ দিল তদন্ত করার। সেদিন বিকালে এই প্রেসের সামনেই আমি একটা কথা বলেছিলাম যে সিবিআই আবার একবার সুযোগ পেল প্রমাণ করার যে তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে। এ কথা বলতে হয়েছিল সেদিন এই কারণ সারদা নারদা থেকে শুরু করে স্কুলের এই যে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে এই যত ব্যাপারে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, দেখা গেছে প্রথম দিকে একটা হইচই করেছে বটে, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে মূল আসামিদের ধরার প্রশ্ন, সেইখানে কোথাও যেন একটা ভেতরে বোঝাপড়া হয়ে যাচ্ছে। এটা একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে, ফলে মানুষের বিশ্বাস সিবিআইয়ের উপরেও হারিয়ে গেছে। এই জায়গায় আমরা আশা করেছিলাম যে সিবিআই সঠিকভাবে তদন্তকে ডিরেকশন করে সঠিক পথে তদন্ত চালিয়ে নিয়ে গিয়ে মানুষের সেই বিশ্বাস আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, তাতে দেখা গেছে যে চার্জশিট বাজারে ঘুরছে। এটা নিয়ে এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে খবর এসছে, যা যা তুলে নিয়েছে তাতে খুব হাস্যস্কর একটা জায়গায় সিবিআই নিজেকে প্রতিস্থাপন করলো আবার একবার। ফলে তদন্ত নিয়ে আমরা সাধারণ মানুষ যারা রাস্তায় আছি, যারা আইনজীবী আছি, তারা কেউই খুশি নই। এখনো অপেক্ষায় আছি যদি সিবিআই সত্যি সত্যি যারা অপরাধী তাদেরকে ধরতে পারে। যে কথা আজকে এই অ্যাকিউজড গাড়ির মধ্যে বসে বলছেন, তা বলতে হচ্ছে তার কারণ সে যা বলতে চায় তদন্তকারী সংস্থার কাছে, সেখানে সে বলতে পারেনি। এর আগের দিনও আপনারা জানেন যে সে বলেছে যে ডিপার্টমেন্টের নির্দেশে সে কথা বলতে পারেন। ফলে আজকে আবার সেই কথা রিপিটেশন হচ্ছে। ইনফ্যাক্ট তাহলে কে ডিপার্টমেন্টের কারা ছিলেন যাদের নির্দেশে তিনি বলতে পারেননি? সিবিআই কেন এক্সপ্লোর করেন তাদেরকে? যেখানে আমরা বলছি যে পুলিশ আধিকারিকরা তদন্তের শুরুতে মিসডিরেক্ট করছিল কলকাতা পুলিশে, শুধু টালা থানা ওসিকে গ্রেপ্তার করা হলো, টালা থানা ওসি কি নিজের ইচ্ছায় সবকিছু করলেন? কেন এই ঘটনায় সিপিকে আমরা দেখেছিলাম ওইখানে যেতে, তাহলে সিপিকে কেন আপনার তদন্তের আওতায় নিয়ে এলেন না? অনেক প্রশ্ন তারা মানছে, সেই প্রশ্নের উত্তর সিবিআইকেই দিতে হবে। ক্যালেন্ডারে 3 মাস পাই, কি পেলাম কি পেলাম না। এক কথায় সিবিআই তার ব্যর্থতা আরো একবার প্রমাণ করল।
আরজিকর থেকে জিএ শিক্ষা দুর্নীতি জমি মামলার পাহাড় অবসরের পরও চলিন কেন পিছু ছাড়ছে না ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, কেন মনে হয়? দেখুন, আমার মতে একজন জাজ যখন সে ওথ নেয় যে সংবিধান তার বিধি মেনে নিরপেক্ষভাবে সে বিচার করবে, সে যখন নিজে স্বীকার করেন যে তার সেই ওথ সে ভায়োলেট করেছে এবং নির্দেশ দিয়েছে ভগবানের নির্দেশ মেনে, তখন তার এগেনস্টে কন্টেম্প্ট রুল ইস্যু করা উচিত ছিল। আমার মতে চন্দ্রচূড় আদালত অবমাননা করেছেন, ফলে তার এগেনস্টে কন্টেম্প্ট রুল ইস্যু করে তার বিচার হওয়া জরুরি ছিল। আরজিকর কাণ্ডে তদন্তের ভবিষ্যৎ কি? কারণ নির্যাতিতার বাবা, তার বক্তব্য, মন থেকে আমরা যথেষ্ট হতাশ হয়েছি। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আরজিকর ধর্ষণ এবং খুনের সুমতো মামলা নিল, অথচ পরবর্তীকালে সেটা শুধুমাত্র আরজিকর মামলা হয়ে গেল। সিবিআইও বলছে এখন তাদের অনেক কাজ বাকি রয়েছে, 3-4 বছর 3 মাস হতে চললো, তারপরেও আমরা সুবিচার পেলাম না। তবে লড়াই আমরা ছিনি আমরা। আপনি কি আমি বলবো খুব দুর্ভাগ্যজনক যে যখন হাইকোর্ট যে ভিকটিম সেই পরিবারের মামলা কনসিডার করে সিবিআইকে নির্দেশ দিল তদন্ত করার, তখন সেই ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা শুরু করলো সুপ্রিম কোর্ট। আপনারা সকলে জানেন যে হাইকোর্টে মামলা যা রায় হয় তার বিরুদ্ধে আমরা আপিল করতে পারি সুপ্রিম কোর্টে। তাহলে সুপ্রিম কোর্ট যদি কোনো মামলার অরিজিনাল মামলা শুনানি শুরু করে, তাহলে প্রথমত যারা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের একটা ফোরাম চলে যায়, অ্যাপিল করা ফোরামটাই চলে যায়। ফলে যখন হাইকোর্ট একটা মামলা শুনানি করেছে এবং সুনির্দিষ্ট রায় দিয়েছে, তখন সুপ্রিম কোর্টের এই ধরনের ইন্টারভেনশনই কাঙ্ক্ষিত ছিল না। এবং এই রকম বাড়তি উদ্যোগ দেখিয়ে এই ধরনের সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন সন্দেহের উদ্রেক জাগায়, বিশেষ করে যখন আজকে এই মামলার গতি এমন দিকে যাচ্ছে যে সারা ভারতের মানুষের একটা বিশ্বাসের অভাব তৈরি হয়েছে। ফলে জুডিশিয়ারির উপরে যদি আস্থা চলে যায় তাহলে একটা অরাজকতার সৃষ্টি হবে। তাই যারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে আছে, জজ থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে যারাই আছেন এই ব্যবস্থাপনার মধ্যে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে যে মানুষের আস্থা যাতে ফেরানো যায়। তাই আমি বলবো সুপ্রিম কোর্ট এই ধরনের মামলায় ইন্টারফেয়ার না করলেই ভালো হতো। আমরা দেখলাম যে হাসপাতালে যে সিসিটিভি লাগানোর কথা, অর্থাৎ চিকিৎসা কর্মী অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে বলেছিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে। সেক্ষেত্রে হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এবারে দেখা গেল সেই হাসপাতালে সিসিটিভি লাগাতে ব্যাপক দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ হয়েছে। একটা ক্যামেরা লাগানোর খরচ 3.5 লক্ষ টাকা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের রিপোর্ট ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে, সেই তথ্য আমাদের সামনে এসেছে। শুনুন, পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনায় আমি বিস্মিত নই, কারণ এইখানে যারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মন্ত্রীরা, তারা সবাই অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। ফলে আমি বিস্মিত নই, কিন্তু আদালতের সুপারভিশনে যেহেতু হচ্ছে, আমি আশা করব যদি এই ধরনের ঘটনা আদালতের নজরে আসে, আদালত সেখানে প্রোঅ্যাক্টিভ রোল নেবে এবং যারা অপরাধী তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নেবে। ট্যাবের টাকা, রাজ্য সরকারের যে ট্যাব বিনিয়োগ, সেই ট্যাবের টাকা গায়েবের তদন্তে নয়া মোড়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ট্যাবের টাকা গায়েবের সংখ্যা, কি বলবেন? এটা যখন এই ধরনের এই যে প্রকল্পগুলো তৈরি হয়, তখনই আমরা বুঝতে পারি যে আসলে মানুষের স্বার্থে যতটা ব্যবহার করা হয়, কিছু নেতৃত্ব আছেন এদের, তাদের ব্যক্তি স্বার্থে বিশেষ করে ব্যবহার হয়। যত স্কিম নেবেন তত কাটমানির সুযোগ, তত চুরির সুযোগ। ফলে এই ধরনের এই পপুলিস্ট স্কিমগুলো নেওয়া হয় যাতে মানুষের কাছে প্রচারও পাওয়া যায় আর একই সঙ্গে চুরিটাও করা যায়। ফলে অবাক হওয়ার কিছু নেই।
শাহিনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বাংলা রাজনীতি যদি কান পাতা হয় আমার কাছে আছে, তো সেক্ষেত্রে এতদিন আমরা শুনতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুপ্রিমো, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কার্যতই খুব সাম্প্রতিককালে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রদবদলের কথা রীতিমতো সমাজ মাধ্যমে এসেছে। দলের বিভিন্ন নেতারা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, কখনো বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তারা স্বীকৃতি দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবদলের প্রস্তাবে বড় শিলমোহর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর দলীয় সূত্রে। এবার কি তাহলে ট্রান্সফরমেশন শুরু হয়ে গেল অভিষেকের হাতে? আসলে এটা নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কিছু আসে যায় না, কারণ ওদের দলে কে বড়, কে বেশি চুরি করেছে বা কে বেশি চুরি করার এই পরিকল্পনা করতে পারেন এবং রূপায়ণ করতে পারেন, তার নিরিখে বিচার হয় কে কত উপরে যাবে। ফলে ও আর সেটা ওদের মধ্যে ঠিক করে নি। পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ তারা রাস্তায় আছে, আইনের শাসন যদি রূপায়ণ করতে ব্যর্থ হয় তারা রাস্তায় বুঝে নেবেন। আর শেষ প্রশ্ন আমার কাছে, বেডের অভাবে উঠছে স্বাস্থ্য পরিষেবা, কালকের পর আজও বেড না মেলায় অ্যাম্বুলেন্সে রোগী, তাহলে এই রেফারাল সিস্টেম করে কি লাভ হলো? এসএসকেএম এ রেফারাল ডিসপ্লে বোর্ড কাজ করছে। আমরা পরিষ্কার বলছি, শুধু রেফারেল সিস্টেম করে আর বড় বড় হসপিটালে বিল্ডিং বাড়ি হবে না। ডাক্তার নিয়োগ করুন, চিকিৎসার জন্য যা যা ইকুইপমেন্ট লাগে তার ব্যবস্থা করুন, ও প্রচুর পরিমাণে বেডের ব্যবস্থা করুন, রেফারেল সিস্টেম রাখুন, ট্রান্সপারেন্সি রাখুন, এই সব মিলিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা। আর এই স্বাস্থ্য যদি সুনিশ্চিত করতে হয় এই সব কিছুকে করতে হবে, শুধুমাত্র সিসিটিভি লাগিয়ে হবে না। ফলে আপনি যদি উদ্যোগী হন আর যদি আপনার সদিচ্ছা থাকে, সাধারণ মানুষ বুঝে নেবে, আপনাকে প্রচার করতে হবে না।